স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। নতুন দল আসলে বিএনপি স্বাগত জানাবে, তবে 14 বছরের জুলুম ও ত্যাগ শিকারের বাস্তবতাকে অবজ্ঞা না করার হুঁশিয়ারি দেন আরেক নেতা মির্জা আব্বাস। রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপি নেতারা। শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সহ মহানগর উত্তরের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন রিজভী আহমেদ। বলেন, ফ্যাসিস্ট সরকারের বিদায় হলেও মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হচ্ছে না। যে আগে সংস্কার পরে নির্বাচন, হাসিনার মতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র, এইটা তো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো লোক, কোনো উপদেষ্টা তাদের কাছ থেকে তো এটা শোভা পায় না। তিনি বলেন, উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের কথা শোনা যায়, তখন তাদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠতেই পারে। আপনাদের আচরণ যদি নিরপেক্ষ না হয়, আমরা তো এও শুনছি যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। এদিকে আরাফাত রহমান কোকর মৃত্যু দিবস উপলক্ষে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির আরেক নেতা মির্জা আব্বাস। বলেন, বিএনপি 17 বছর জুলুম ও ত্যাগ স্বীকার করেছে, তাই অবজ্ঞা করে বা অবদান অস্বীকার করে লাভ নেই। ভয়াবহ পরিণতি, এটা বিএনপির ক্ষেত্রে কেউ বেশি ভোগ করে নাই। একজনের অবদানকে স্বীকৃতি গিয়ে অন্যজনের অবদানকে অস্বীকার করার কোনো কায়দা বাংলাদেশে নাই। এখন যারা চেষ্টা করেন তারা অপচেষ্টাই করছেন, যারা চেষ্টা করেন তারা জাতিকে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন জাতির মধ্যে। বিভাজনের রাজনীতি না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে জাতিকে নিরাপদ রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে জামায়াতে ইসলামী। দেশ সেবার সুযোগ পেলে সমন্বিত উন্নয়ন করা হবে, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজে কর্মী সম্মেলনে নেতাকর্মীদের জাতীয় ঐক্য রক্ষায় ত্যাগ স্বীকারের আহ্বান জানান তিনি। আরও বলেন, ধর্মের ভিত্তিতে বিভাজন হলো শোষণের হাতিয়ার। বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষকে কারা জুলুম অত্যাচার করেছে। বাংলাদেশের সংবিধান সবাইকে ইকুয়াল রাইট দিয়েছে, অধিকার দিয়েছে। সুতরাং আমরা যেমন এদেশের গর্বিত নাগরিক, তারাও এদেশের গর্বিত এবং মর্যাদাবান নাগরিক। আমরা ভিন্ন চোখে কাউকে দেখতে চাই না। আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনকে মনে করি এটা শোষণের হাতিয়ার। যে ট্রাইব্যুনালে অন্যায়ভাবে জামায়াতে নেতাদের ফাঁসি দেয়া হয়েছিল, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার বহির্ভূত হত্যার বিচার করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিকেলে ডামুড্ডা হামিদিয়া কামিল মাদ্রাসা মাঠে এক সভায় তিনি আরও বলেন, জামায়াত বাংলাদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। জানান, 2025 সাল হবে বাংলাদেশের সমাজ রাজনীতি প্রতিষ্ঠার জন্য টার্নিং পয়েন্ট। জামায়াতের নেতাকর্মীদের আরও অনেক পরিশ্রম করতে হবে উল্লেখ করে তিনি বলেন, নতুন কোনো নৈরাজ্য দেশে তৈরির সুযোগ দেয়া হবে না। একটি কালো যুগ আমরা পার করেছি এই 15-16টা বছর। এই পতিত স্বৈরাচার শেখ হাসিনা মানুষের ভোটাধিকার, গণতন্ত্র, মানবিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, ধর্মীয় অধিকার সবকিছু পুনরুজ্জীবিত করেছে। এবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন মহানগর রাজনীতির হালচাল। আজকের পর্বে থাকবে সিলেটের রাজনীতির খবরাখবর। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভিন্ন প্রেক্ষাপটে সিলেটে হিসেব করে এগোচ্ছে রাজনৈতিক দলগুলো।
31 দফা প্রস্তাবনা নিয়ে বিএনপি যাচ্ছে মানুষের দুয়ারে দুয়ারে, আর দলীয় শৃঙ্খলার প্রশ্নে নিজেদের এগিয়ে রাখছে জামায়াত ইসলামীও। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, বিগত দিনের বৃত্তের বাইরে বেরিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে জন আকাঙ্ক্ষা পূরণের পথেই হাঁটছেন তারা। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর সারা দেশের মতো সিলেটেও মাঠে নেই আওয়ামী লীগ। দেড় দশকের কর্তৃত্ববাদী শাসনে নানা দমনপীড়নে কোণঠাসা থাকলেও বিএনপি এখন মনোযোগী দল গোছাতে। প্রকাশ্যে গ্রুপিং না থাকলেও সিটি নির্বাচন ঘিরে আলোচনায় ঘুরে ফিরে আসছে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী ও নগর বিএনপির সাধারণ সম্পাদকের নাম। এছাড়া আলোচিত সিলেট ১ আসনে চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পাশাপাশি উচ্চারিত হচ্ছে আরিফুল হক চৌধুরীর নামও। মহানগর বিএনপির সবকটি ওয়ার্ড ইউনিট গোছানো থাকলেও এখন চলছে মহানগরের ৬টি থানা কমিটি ঢেলে সাজানোর প্রক্রিয়া। আগামী জাতীয় সংসদ ও সিটি কর্পোরেশন নির্বাচনে অনেক নেতার চোখ থাকলেও আপাতত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা নিয়ে জনসংযোগকেই প্রাধান্য দিচ্ছে দলটি। জনাব তারেক রহমান আমাদের যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা দিয়েছেন সেটি নিয়ে আমরা কাজ করছি এবং এই ৩১ দফা আমরা লিফলেট আকারে এই নগরীর প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি পাড়ায় এবং প্রতিটি ঘরে ঘরে আমরা পৌঁছে দেওয়ার কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করেছি। এদিকে জামায়াত ইসলামী বলছে, দলের শেকড় থেকে শিখর অবধি শৃঙ্খলা ও চেইন অফ কমান্ড অক্ষুণ্ণ। ভোটের পাশাপাশি দলের জনপ্রিয়তা বৃদ্ধিতেও পরিবর্তিত পরিস্থিতি সহায়ক বলে মনে করছেন তারা। দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী অত্যন্ত সুশৃঙ্খল। সর্বাবস্থায় আমরা আমাদের গঠনতন্ত্র মেনেই আমাদের দল পরিচালনা করি। যেহেতু সংগঠন একটা সুশৃঙ্খল সংগঠন, একটা সার্কুলারই যথেষ্ট এনাফ। বর্তমান পরিস্থিতি পরিবেশের আলোকেই খাপ খেয়ে নিতে আমাদের খুব একটা সময় লাগে না। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে বেরিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণই তাদের লক্ষ্য। জনগণের এই চাওয়ার প্রেক্ষিতেই তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের জন্য সিলেট অঞ্চলে আমরা কাজ করে যাচ্ছি। তারুণ্য সমৃদ্ধ একটা বিকল্প বা হচ্ছে গিয়ে নতুন কিছু তাদের চাওয়ার প্রেক্ষিতেই হচ্ছে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির পক্ষ থেকে একটা রাজনৈতিক দল নিয়ে আসার একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর বর্তমান চালচিত্র খুব একটা আশাব্যঞ্জক না হলেও সম্প্রীতি ধরে রাখতে পারলে লক্ষ্য অর্জন সম্ভব বলে মত বিশ্লেষকদের। যদিও বলা হচ্ছে যে দেশে এখন ফ্রি গণতন্ত্র, তো এই গণতন্ত্র হলেও অনেক সময় কথা আমরা বলতে পারতেছি না, বলা সম্ভব হচ্ছে না। তবে সিলেটে একটা সম্প্রীতি আছে সব দলের মধ্যে। এই সম্প্রীতিটা যদি আগামীতে ধরিয়ে রাখেন তাহলে মনে হয় ভালো হয়। এমনিতেই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ঝরে গেছে বহু প্রাণ, চিরজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে। এমন বাস্তবতায় নতুন করে রাজনৈতিক হিসেব নিকেশে কোনো সংঘাত চান না সাধারণ নাগরিক থেকে শুরু করে দলের একেবারে সাধারণ কর্মীটিও। পাশাপাশি পর্যটন এবং প্রবাসী নির্ভর সিলেটের উন্নয়নকে প্রাধান্য দিয়ে সকল রাজনৈতিক দল তাদের ছক কষবে, এমন প্রত্যাশা সকলের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। আগামী 31শে জানুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন 10ম গ্রেডের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। এর মধ্যে দাবি না মানলে আমরণ অনশন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে দিনভর কর্মসূচির পর প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা করেন শিক্ষকরা, যা পণ্ড হয় শাহবাগে পুলিশের বাধায়। 13তম গ্রেড থেকে 10ম গ্রেডের পদমর্যাদার 1 দফা দাবিতে বিকেলে শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে ছিল পদযাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের। শাহবাগে পৌঁছলে পদযাত্রায় বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষকরা। এই সময় পুলিশি বাধার ক্ষোভ জানান তারা। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এনএসআই আমাদের প্রতিনিধি দল নিয়ে গিয়েছে। রাজনৈতিক মহল বা কারো কথা মানতে রাজি না, বিকজ নীতি নির্ধারক এসে সরাসরি আমাদেরকে বলবে যে আমরা আপনাদেরকে এটা দিচ্ছি, আপনারা চলে যান। এর আগে সকালে শহীদ মিনারের সামনে শিক্ষক সমাবেশ ও মানববন্ধন করেন তারা, যাতে সংহতি প্রকাশ করেন বিভিন্ন মহল। 5ই আগস্ট পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারও তাদের ভাগ্য পরিবর্তনে কাজ করছে না বলে অভিযোগ তাদের। আমরা এই বৈষম্যের শিকার, আমাদের 10ম গ্রেড ন্যায্য অধিকার। বৈষম্যটা কেন?
আর শিক্ষকদের সাথে তো আরো হওয়া উচিত না, শিক্ষক চাওয়ার আগে তাকে দেবে। শিক্ষকদেরকে দেশ গড়ার কারিগর বলা হয়, কিন্তু তারপর আমাদেরকে তৃতীয় শ্রেণীর রেখে দেশ গড়া সম্ভব নয়। পর্যায়ক্রমে সমস্ত মিনিস্টাররা আসে, দেশে এই করব কিন্তু সবই শুভাঙ্কারে পার্টি। এটা আমাদের এখন দাবি না, এটা আমাদের অধিকার। বক্তারা বলেন, আগামীর নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের মূল্যায়নকে গুরুত্ব দিতে হবে সবার আগে। সর্বপ্রথমে শিক্ষকদেরকে ফ্যাসিলিটেট করা দরকার। আপনারা বলছেন দশম গ্রেডে, আমি এটা চাই না, আমি চাই প্রথম শ্রেণীতে সব শ্রেণীর মন্ত্রীদের আগান্বিত হওয়া উচিত। আমার শিক্ষকরা কেন ক্লাসের মাঠে এসে চাই? শিক্ষকদের যারা অবহেলা করে, আমরা সেই রকম কোন সিস্টেম আর মানব না। বর্তমান বেতন কাঠামো অনুযায়ী একজন শিক্ষক 13তম গ্রেডে বেসিক হিসেবে পান 11,000 টাকা, আর অপরদিকে 10ম গ্রেডে এই বেতন 16,000 টাকা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। একদলীয় সংবিধানে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে অসম্ভব, এমন মন্তব্য করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, ভবিষ্যতে বহুদলীয় গণতন্ত্রে যেতে হবে। রাজধানীর শাহবাগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস নামে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, মুজিববাদী সংবিধান থেকে বেরিয়ে আসতে হবে, প্রয়োজনীয় সংস্কারের পর যে নির্বাচন হবে তা হবে গণপরিষদ। এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। বিচার ও সংস্কার প্রক্রিয়ায় কেউ বাধা সৃষ্টি করলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেয়া হয় সমাবেশে। 24 কি হয়েছিল আমাদের সাথে, এই ইতিহাস যদি আজকে না থাকে, ওই দোষররা আবার যে কালকে আমাদের উপর হামলা করবে না, তার কি গ্যারান্টি? মুজিববাদী সংবিধান, একদলীয় সংবিধান থেকে বের হয়ে আমরা বহুদলীয় সংবিধান রচনার দিকে আমরা অগ্রসর হই। সেই বহুদলীয় সংবিধান রচনার জন্য আমাদেরকে বর্তমানে একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এই দেশের জনতা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও নিহতের স্বজনরা। সহপাঠী ও প্রতিবেশীদের দাবি, নির্যাতন করে হত্যা করা হয়েছে ওই শিক্ষার্থীকে। অভিযোগ অস্বীকার করে দুর্ঘটনায় মৃত্যুর কারণ বলছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বৃহস্পতিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসে রাজশাহী কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র শিমুল শিহাব। এরপর জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের পাশে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ওই শিক্ষার্থীর মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। নিহতের সহপাঠী ও প্রতিবেশীদের দাবি, মারধর করে হত্যা করা হয়েছে শিমুলকে। রাস্তা দিয়ে পালাতে লেগেছিল, তখনই নাকি ওখানে পড়ে গেছে। তখনই ছাত্ররা নাকি ওকে ঘিরে ধরেছে, তখনই কেউ একজন ওকে আঘাত করেছে। কথাবার্তা কাটাকাটির জন্য সে গাড়ি থেকে আপনার দ্রুত যায়, কারণ পেছন থেকে ব্যাট দিয়ে আঘাত করা হয়। এই আঘাতের ফলে সে পড়ে ওখানে মারা যায়। অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, প্রক্টোরিয়াল বডির নিয়মিত টহলের গাড়ি দেখে পালাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয় ওই শিক্ষার্থী। সিসিটিভি ফুটেজ পেয়েছি, বাইকটা নিয়ে এসে পড়ে গেছে। ছেলেরা সবাই যে বলছে মারছে, একটা ছেলেও পড়ার পরে কোনো গায়ে কোনো হাতও দেয় নাই বা কোনো র্যাকেট দিয়ে মারছে, র্যাকেট দিয়েও মারে, পিটিয়ে মেরে ফেলছে। এই কথাটা আসলে সম্পূর্ণ ভুল। এদিকে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে রাজশাহী মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক। ডিবিসি নিউজ ডেস্ক। অবৈধভাবে সড়ক দাপিয়ে বেড়ানোর পাশাপাশি পরিবেশ দূষণ করছে ব্যাটারি চালিত রিকশা। মেয়াদোত্তীর্ণ ব্যাটারির বিষাক্ত সীসা পুড়িয়ে তৈরি হচ্ছে নতুন ব্যাটারি। কারখানায় নিয়ম ভেঙে পোড়ানো সীসার মারাত্মক ক্ষতিকর বিষ মিশছে বাতাসে। আশেপাশের বাসিন্দাদের রক্তে সীসার উপস্থিতি স্বাভাবিক মাত্রার চেয়ে 14 গুণ বেশি, আর মাটিতে এই মাত্রা 500 গুণ। দ্রুত ব্যবস্থা না নিলে হুমকির মুখে পড়বে জনস্বাস্থ্য বলছেন বিশেষজ্ঞরা। ইউসুফ রানার প্রতিবেদনে ছবি তুলেছেন মনির হোসাইন। দেশে 2010 সালে প্রথমবারের মতো কিছু ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দেন রাজশাহীর তৎকালীন মেয়র। এরপর থেকে দেশ জুড়ে বাড়তে থাকে এসব যানবাহন। এখনও পর্যন্ত বৈধতা না থাকলেও দেশে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা অন্তত 40 লাখ। এই যানগুলো চলে অন্তত 4টি ব্যাটারি দিয়ে, যাতে থাকে প্রায় 20 কেজি বিষাক্ত সীসা। 6 থেকে 12 মাসের মেয়াদ শেষ হলে এর সীসা গলিয়েই তৈরি করা হয় নতুন ব্যাটারি। তবে নিয়ম না মানায় এই সীসার বিষ মিশছে বাতাসে, কিছুটা ফেলা হয় মাটি ও পানিতেও।
2020 সালে বিশ্বব্যাংকের এক প্রতিবেদন বলছে দেশে অবৈধ ব্যাটারি রিসাইকেল কারখানার সংখ্যা 1100-র বেশি। এমন প্রায় 300 কারখানার সন্ধান পেয়েছে বেসরকারি সংস্থা পিওর আর্থ। এসব কারখানার আশপাশের মাটিতে সীসার মাত্রা প্রায় 91,000 ppm, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 500 গুণ বেশি। কতগুলো ভেহিকল এবং কতগুলো ব্যাটারি প্রয়োজন হচ্ছে এবং প্রত্যেক 8 থেকে 10 মাস পর যদি এটাকে রিসাইকেল হয় সেই সমপরিমাণ ব্যাটারিগুলোই আবার কিন্তু রিসাইকেল হচ্ছে। কোটি কোটি ব্যাটারি। টক্সিক সাইট আইডেন্টিফিকেশন প্রোগ্রাম, তো সেই প্রোগ্রামের আন্ডারে আমরা দেখতে পাই যে বাংলাদেশে প্রায় 300-র অধিক এরকম টক্সিক সাইট আছে। গেল নভেম্বরে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ডংজি লঙ্গার ভিটি কারখানা সীসা দূষণের কারণে বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর। আদালতের কাছে পরিবেশ বান্ধব প্রক্রিয়া মেনে চলার অঙ্গীকারের পর ফের চালু হয় এটি। তবে এটি আইন মানছে কিনা তা দেখতে চাইলে পড়তে হয় বাধার মুখে। ভিতরে কি কাজ হয় যে এরকম খোলা যাবে না? ভিতরে তো হচ্ছে ব্যাটারি যা কার্যক্রম তো। কারখানাটির কারণে স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। এত তিক্ত ধোঁয়াটা যে শ্বাসকষ্টের প্রবলেম হয়, অনেকের মাথা ঘোরানো হয়, তা বাচ্চাদের হচ্ছে বুদ্ধির সমস্যাটা হচ্ছে, মানসিক অনেক ধরনের সমস্যা হচ্ছে। এই নাতিকেও অনেক শ্বাসকষ্ট হয়ে যায়, দম হলাইতে পারে না, খাওয়া দাওয়া খাইতে পারে না। এই ধোঁয়াটা যদি 6 মাস কিংবা 1 বছর এট এ টাইম এক জায়গা দিয়ে চলে যায়, ওই গ্রাম তামা লিখিত নিবেদন জানাচ্ছি যে যাতে এটা না থাকে। নরসিংদীর পলাশেও একই কায়দায় একটি অবৈধ কারখানা চলছে 2019 সাল থেকে। এসব কারখানা বন্ধ করে দেওয়ার পরও আশপাশের বাসিন্দাদের শরীরে উচ্চমাত্রার সীসার উপস্থিতি মিলছে আইসিডিডিআরবির গবেষণায়। মির্জাপুরে আমরা 2022-23 সালে কাজ করেছি, তো সেখানে আমরা দেখেছি যে একটা বাচ্চার রক্তে সীসার পরিমাণ হাইয়েস্ট হচ্ছে আপনার 49 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসি আটলান্টাতে তারা যে রেফারেন্স ভ্যালু সেট করেছে 3.5 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার। এবং ওই যে ইনফর্মাল রিসাইক্লিং সাইটটা ওখানে প্রায় 1 বছর 1.5 বছর আগে কাজ বন্ধ হয়ে গেছে, তারপরেও তাদের রক্তের সীসার এই অবস্থা। 2016 এবং 17 সালে আইসিডিডিআরবি সাভারের আশুলিয়াতে দুটো পরিত্যক্ত লেড অ্যাসিড ব্যাটারির কারখানা ছিল, সেখানে একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করে। গড়ে শিশুদের শরীরে 22.4 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার সীসা পাওয়া গেল। নিয়ম অনুযায়ী এসব কারখানায় ইটিপি থাকা বাধ্যতামূলক। কারখানা থেকে নির্গত ধোঁয়ার মান নিয়ন্ত্রণ ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করাও বাধ্যতামূলক। সমাধান কিন্তু অত কঠিন না, কারণ এটা একটা ব্যবসা। যারা করছে তারা পরিবেশগতভাবে করছে না কিংবা তারা স্বাস্থ্যগত বিবেচনা নিয়েও করছে না। সরকারকে এটা খুব দ্রুত, আমি মনে করি এটা একটা বড় সমস্যায় পরিণত হওয়ার আগেই তাদের কিছু পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে আরও কঠোর হওয়ার কথা বলছেন পরিবেশ উপদেষ্টা। এটা নিয়ে একটা আসলে কঠিন এবং স্পষ্ট আইনি কাঠামো করার কাজ শুরু করেছি। এটা করার পরে রিসাইক্লিং কেমন করে হবে, স্টক কেমন করে মেনটেন করা হবে, কে কতটা ব্যাটারি করার কথা বলে কতটা ব্যাটারি আসলে করছে, কতটা ব্যাটারি রিসাইক্লিং করছে, এটার একটা হিসাব নিয়ে এটাকে একটা ব্যবস্থাপনার আলোকে আনা হবে। নিয়ন্ত্রণহীন এই ব্যাটারি চালিত রিক্সা আর হয়তো বন্ধ করা যাবে না, তবে এগুলোর নষ্ট ব্যাটারি সীসা পুনর্ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন। সীসা যে হারে বাতাসে এবং পানিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তাতে নষ্ট হচ্ছে পরিবেশ, হুমকির মুখে পড়ছে সাধারণ মানুষের স্বাস্থ্য। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, সায়েন্স ল্যাব, ঢাকা। পর্যটন শিল্প বর্তমান সময়ে অগ্রাধিকার প্রকল্প না হলেও কক্সবাজার বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। বিকেলে বেজার টেকনাফ সাবরাং ট্যুরিজম পার্কের উন্নয়ন ও অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি। ট্যুরিজম তো সর্বোচ্চ অগ্রাধিকার নয়, কিন্তু কক্সবাজারের জন্য ট্যুরিজম একটা ইম্পর্টেন্ট দিক। কাজে এখানে সেই অগ্রাধিকার তো সরকারের আছে। ট্যুরিজম পার্ক করা হচ্ছে, এখানে রিসোর্ট তৈরি করা হবে, বিভিন্ন প্রতিষ্ঠানকে জায়গা করে দেওয়া হচ্ছে, ডেভেলপ করে দেওয়া হচ্ছে। রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সেন্টার মাল্টিপ্ল্যানের ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় নিউ মার্কেট থানার মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা মোহাম্মদ হোসাইন মিথুনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তবে মিথুনকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলাকারী 6 অনুসারীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার তারিক লতিফ সহ 5 পুলিশ সদস্য আহত হন।
শুক্রবার ভোরে রাজধানী নিউ মার্কেট থানার সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মিথুন ও রিয়াজুল হাসান রাসেলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এদিকে দলের কোনো কর্মী থানা কিংবা পুলিশের উপর হামলা করেছে এমন তথ্য প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। যে ঘটনাটি ঘটেছে এটি খুবই দুঃখজনক বলে আমরা মনে করছি। আমাদের একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং থানার সামনে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে আমরা সেটি কেন্দ্রীয়ভাবে আমরা পর্যালোচনা করছি, তদন্ত হচ্ছে। সেটি আগামী 1-2 দিনের মধ্যে আমরা তদন্ত শেষ করব এবং করে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামীকাল বিসিবির বোর্ড সভা, আসতে পারে বড় সিদ্ধান্ত। ঢাকা লিগের ক্লাবগুলোর দাবি নিয়ে আসতে পারে সিদ্ধান্ত, যেখানে কাঠগড়ায় নাজমুল আবেদিন ফাহিম। এছাড়াও বিপিএলে ফিক্সিং সন্দেহ, ক্রিকেটারদের টাকা না পাওয়া নিয়ে আলোচনা হবে। দেয়া হতে পারে বিসিবির স্ট্যান্ডিং কমিটি, ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়েও হতে পারে আলোচনা। বিসিবিতে সবশেষ সশরীরে বোর্ড মিটিং হয়েছে গত বছরের 21 ডিসেম্বর। চলতি বছরের শুরুর দিকে জরুরি বোর্ড সভা হলেও সেটি হয়েছে অনলাইনে। 1 মাস পর আবারও বসছে বোর্ড সভা, যেখানে আসতে পারে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত। বিসিবির গঠনতন্ত্র কমিটির প্রস্তাবনা নিয়ে ঢাকার ক্লাবগুলোর আলটিমেটাম নিয়ে হবে সবচেয়ে বেশি আলোচনা, যেখানে লিগ বয়কটের পাশাপাশি গঠনতন্ত্র কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিমের অপসারণ চেয়ে রেখেছে ক্লাবগুলো। সিসিডিএম রাখা ও 12 পরিচালকের আগের অবস্থানের দিকেই হাঁটতে যাচ্ছে বিসিবি। আলোচনা হবে নাজমুল আবেদিনের পদ নিয়ে। এছাড়াও আলোচনা হবে এবারের বিপিএল ঘিরে জন্ম নেয়া নানা সন্দেহের বিষয় নিয়েও। সেই সাথে আলোচনায় থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্রিকেটারদের টাকা পরিশোধ না করার বিষয়টিও। এই মিটিংয়ে বিসিবির স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত না হওয়ার সম্ভাবনাই বেশি, তবে হবে লম্বা আলোচনা। এছাড়াও ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে হবে আলোচনা। বেশ কিছু ইস্যু থাকায় লম্বা মিটিংই হওয়ার কথা রয়েছে বিসিবিতে। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রতি বছরের মতো এবারও রাজধানীতে শুরু হয়েছে 3 দিন ব্যাপী কিডস টাইম ফেয়ার। শিশু একাডেমি চত্বরে আয়োজিত এই মেলায় থাকছে শিশুদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার সুযোগ। পঞ্চমবারের মতো আয়োজিত এবারের মেলায় 25,000 পরিবার অংশ নেবে বলে আশা করছেন আয়োজকরা। মেলায় পাপেট শো, ম্যাজিক শো, ড্রয়িং, ক্রাফটিং সহ বেশ কিছু ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে শিশুরা। রয়েছে পুষ্টি ও নিরাপদ খাবার নিয়ে বিশেষ খেলা ও আকর্ষণীয় পুরস্কার। পরিবারের সাথে ঘুরতে আসা শিশুরা মেলা উপভোগ করছেন পরম আনন্দে। আমরা আজকে 2টা নাচ করেছি। এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস, বিভিন্ন গেমস, এগুলো আমার খুব ভালো লাগছে। গেমস খেলেছি, বাস্কেটবল, ওইখানে গিফটও পেয়েছি। এরপরের পর আমি আবার আসবো। সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে এই মেলা। এদিকে রাজধানীর বনানীর যাত্রা বিরতি রেস্টুরেন্টে শুরু হয়েছে 2 দিন ব্যাপী শিশুদের জন্য আরেকটি আয়োজন, সুপার কিড ক্রিয়েটিভ কার্নিভাল। এতে অংশ নিয়ে নিজের হাতে পেইন্টিং, ক্রাফটিং, লুডো খেলে সুন্দর সময় পার করছে শিশুরা। এখানে আমি মাস্ক পেইন্টিং করেছি, ক্লে দিয়ে ছবি এঁকেছি। আমি আজকে ক্লে পেইন্টিং করেছি আর এখন মাস্ক পেইন্টিং করব। আমার ফ্রেন্ড আমাকে এটা করতে হেল্প করেছে। শহরের যান্ত্রিক জীবন ও ডিজিটাল গ্যাজেট থেকে শিশুদের বের হবার সুযোগ করে দিতে এই আয়োজন, জানান আয়োজকরা। এমন উদ্যোগকে সাধুবাদ জানান অভিভাবকরাও। ইনডোর অ্যাক্টিভিটিসগুলো হলে দেখা যায় যে মানসিক বিকাশটা খুব ভালো হয়। ছবি আঁকে, ওরা ক্রাফটিং করে, অনেক ধরনের মানুষের সাথে মিশতে পারে, অনেক ধরনের বাচ্চারা বিভিন্ন জায়গা থেকে আসে। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি যেন এরকম কোনো যদি ইভেন্ট দেখতে পাই ক্রিয়েটিভ মাইন্ড বিকাশ, মানে মানসিক বিকাশের জন্য, তখন আমি নিয়ে আসি আমার বাচ্চাকে সবসময়। মাঞ্জু মাফরুজ, নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্যালারিতে শুরু হলো চিত্রকর শিল্পী আলীর একক প্রদর্শনী দি আনরেভেলেড সোল। বর্ণিল এই প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী রফিকুন নবী। চিত্রকর শিল্পী আলীর বেড়ে ওঠা লন্ডনে, এরপর দীর্ঘদিন ধরে বাংলাদেশি বসবাস। কবি ও চিত্রশিল্পী হিসেবে কাজ করে যাচ্ছেন নিয়মিত। আলোকি গ্যালারিতে শুরু হলো শিল্পীর প্রথম একক চিত্র প্রদর্শনী। আয়োজনের উদ্বোধন করেন কিংবদন্তি চিত্রশিল্পী রফিকুন নবী। মেধার বিকাশ ঘটাবার নানা রকম দিক আছে, কিন্তু এই দুটো হলো মূল। কারণ ছবি আঁকেন বলেই তার কবিতায় ছবি আছে, আর ছবির মধ্যে তার কবিতা আছে।
বর্ণাঢ্য এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিল্পী মনিরুজ্জামান সহ অন্যান্য অতিথিরা। অনেক সাধনার পরে একটা প্রদর্শনীর আয়োজন করে এবং সেটা যদি হয় প্রথম প্রদর্শনী তাহলে তো তাকে অনেক কিছু ভেবে চিনতে কাজটা করতে হয়। প্রায় 40টি ছবির সমারোহ এখানে। মনে হয়েছে যে শিল্পীর একটা নিজস্ব ভঙ্গি প্রকাশ পেয়েছে এই প্রদর্শনীর মাধ্যমে। প্রথম একক প্রদর্শনী প্রসঙ্গে শিল্পী জানান তার অনুভূতির কথা। চুপচাপ নিচ্ছন্ন হয়ে গেল, তখন মনে হলো যে মনের কথাটা, মনের যে রিয়েল ভয়েস, ওটা আমি শুনতে পারলাম আর কি। And I started practicing. 2 দিনের এই প্রদর্শনী সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত উন্মুক্ত থাকবে সবার জন্য। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 201তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের সাগরদাড়িতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী মধুমেলা। 24শে জানুয়ারি থেকে 30শে জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী এ মধুমেলার আয়োজন করা হয়েছে। বিকেলে প্রধান অতিথি হিসেবে খুলনা বিভাগীয় কমিশনার মেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ, স্থানীয় বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা সহ অনেকেই। মেলায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি প্রশাসনের তৎপরতা থাকবে বলে জানান কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।